হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর তোমাদের এক্সট্রা ইংলিশ বই আরেকটি যেটা দেওয়া হয়, সে বইটা থেকে একটি গল্প, অসাধারণ সুন্দর একটি গল্প, দ্য প্যারটস টেল, এই গল্পটা সম্বন্ধে পাঠ করে নেব। দ্য প্যারটস টেল, বাংলায় যাকে আমরা বলছি তোতা কাহিনী। লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না এহেন বাঙালি বা দুর্ভাগ্যবান বাঙালি কেউ নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বিশেষ কিছু বলার তো আমার নেই। তাকে তোমরা সবাই চেনো, তার সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি। কিন্তু আমরা যে গল্পটা পড়তে চলেছি, এই গল্পটা সম্বন্ধে কি তথ্য আমরা জানতে পারবো সেগুলো তো আজ আমরা শিখবই। গল্পটা পুরো লাইন বাই লাইন আমরা উইথ বেঙ্গলি মিনিং পুরোটাকে পাঠ করব, এবং এই গল্প থেকে কী কী শেখার আছে, আধুনিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই গল্পটা কতটা তাৎপর্যপূর্ণ, তারও একটা বিশ্লেষণ আমরা আমাদের এই ক্লাসে করব। প্রথমেই বলে রাখি, আমাদের গল্প দ্য প্যারটস টেল, বাংলায় তোতা কাহিনী, প্রথম পাবলিশ হয়েছিল সবুজ পত্র বলে একটি পত্রিকায়, যেটি মাঘ 1324 সালে পাবলিশ হয়েছিল, ইংরাজির 1918 সালের দিকে। গল্পে কি বলা হয়েছে, একটু প্রথমে গল্পের লাইন বাই মিনিংয়ে যাওয়ার আগে একটু সংক্ষিপ্ত সারে আমরা একটু জেনে নিই চল। গল্পে আমরা একটা তোতা পাখিকে পাবো, যেটাকে আমরা টিয়া পাখিও বলতে পারি। এই তোতা পাখি বা টিয়া পাখি, ঠিক আছে, এই টিয়া পাখিকে একজন ছাত্র বা ছাত্রী, বা মোট কথা বলতে গেলে একজন শিক্ষার্থীর সঙ্গে তুলনা করা হয়েছে। এবং এই তোতা পাখি বা টিয়া পাখি যে গান করে, তাকে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের সঙ্গে তুলনা করা হয়েছে, বা ইন্ডিয়ান এডুকেশনের সঙ্গে, ভারতীয় শিক্ষা ব্যবস্থা। মনে রাখবে, যে সময়ে গল্প আমরা পড়ছি তখন কিন্তু ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীন ছিল। তাহলে সেই সময় ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, তা ছিল ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা প্রয়োগ করা শিক্ষা ব্যবস্থা। সেই সময় ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে অতটা গুরুত্ব দেওয়া হতো না, বা ভারতীয়দেরকে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উন্নত করার মতন করে শিক্ষা দেওয়া হতো না। এই গোটা গল্পে আমরা দেখতে পাবো, আমরা সবাই জানি টিয়া পাখির কাছ থেকে আমরা কি আশা করতে পারি। টিয়া পাখির কাছ থেকে আমরা আশা করতে পারি সে খুব ভালো গান গাইবে, তাই না? কিন্তু এই গোটা গল্পে দেখানো হবে যে তোতা পাখিটি বা টিয়া পাখিটির কাছ থেকে গান আশা করা হচ্ছে না, বরং তাকে বাইরে থেকে অনেক বিদ্যা দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে, এবং তার ফল কি হচ্ছে সেটা আমরা গল্প পাঠ করলেই জানতে পারবো। একই কথা রবি ঠাকুর শিক্ষা ব্যবস্থার দিকে বলতে চেয়েছেন। তোমরা বলতে পারো দ্য প্যারোস্টেল ইজ আ কাইন্ড অফ স্যাটায়ার স্টোরি, স্যাটায়ার টু দ্য এডুকেশন সিস্টেম অফ ব্রিটিশ গভর্নমেন্ট। ভারতীয় শিক্ষা ব্যবস্থার ওপর জোর করে চাপিয়ে দেওয়া ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার একটা তাচ্ছিল্য। আজকের দিনে প্রেক্ষাপটের দিনে দাঁড়িয়ে কতটা এটা যুক্তিপূর্ণ, সেটা আমরা যখন পাঠ করব আস্তে আস্তে সবটাই দেখতে পাবো। তো চলো গল্পটা আমরা পাঠ করা শুরু করি। ওয়ান্স দেয়ার ওয়াজ আ বার্ড, একদা সেখানে এক পাখি ছিল। ইট ওয়াজ অ্যান আটারলি ফুলিশ বার্ড, এটা চরম পরিমাণে মূর্খ এক পাখি। আচ্ছা, আটারলি মানে চরম। ইট স্যাং সংস, এটা গান গাইতো, বাট ডিড নট রিড দ্য স্ক্রিপচার্স, কিন্তু ধর্মগ্রন্থ পড়তে পারতো না। তাহলে প্রথমেই বুঝতে পারছি, তাহলে যেন লেখক তাচ্ছিল্য করছেন, স্যাটায়ার করছেন। আচ্ছা, পাখি কি ধর্মগ্রন্থ পড়তে পারে, নাকি পাখির কাজ ধর্মগ্রন্থ পড়া? কোনোটাই নয়, পাখির কাজ কিন্তু গান গাওয়াই। কিন্তু আমরা মানুষেরা তাদের ওপর জোর করে চাপিয়ে দিতে চাই। ঠিক তেমন করেই এই টিয়া পাখিটি হলো আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা, যাদের কাজ কিন্তু মুক্ত মনে ঘুরে বেড়ানো, যাদের কাজ কিন্তু এদিকে ওদিকে চঞ্চলতার সঙ্গে ছুটে বেড়ানো। সেই সামান্য 2 বছর 3 বছর বয়সী বাচ্চাগুলোর ওপর আমরা কি করছি? পিঠে ব্যাগের বোঝা চাপিয়ে দিচ্ছি। তার ওজনের থেকেও হয়তোবা বেশি ভারী হয়ে যাচ্ছে ওই বইগুলোর ওজন। তার স্বাধীনতাটাকে আস্তে আস্তে বোধহয় এইভাবেই খর্ব করে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি ওই 2-3 বছরের বাচ্চা হয় শেক্সপিয়ার হবেন, নয় রবীন্দ্রনাথ ঠাকুর হবেন। আমরা আশা করছি তুমি বিদ্যাসাগর হবে। কিন্তু এটা কি সত্যিই বাস্তবে সম্ভব? সম্ভব না। বেশ, তারপর কি বলা হচ্ছে দেখো। ইট ফ্লিউ, ইট জাম্পড, বাট ডিড নট হ্যাভ দ্য ফাইনেস্ট সেন্স অফ এটিকুইটি। এটা উঠতো, এটা লাফালাফি করতো, কিন্তু এর মানে যথাযথ এটিকুইটি, অর্থাৎ আতিথেয়তার জ্ঞান ছিল না, ভদ্রতা ছিল না।
একটা পাখির কাছ থেকে কি ভদ্রতা আশা করতে পারি আমরা? দ্য কিং সেইড, সুতরাং রাজা কি বললেন? সাচ বার্ডস, দে আর অফ নো ইউজ অ্যাট অল, এই ধরনের পাখিরা কোনো কাজেই আসে না। দে অনলি ইট দ্য ফ্রুটস ইন দ্য অর্চার্ডস অ্যান্ড দ্য রয়্যাল ফ্রুট মার্কেট রানস আর ডেফিসিট। কি করছে না, তারা শুধুমাত্র কি করছে, ফলমূল খায় এবং অর্চার্ড অর্থাৎ ফলের বাগানের বা ফলের বাগানে ফলমূল খায়, এবং এর ফলস্বরূপ কি দেখা যায়? দ্য রয়্যাল ফ্রুট মার্কেট রানস আ ডেফিসিট, রাজ যে ফলের বাজার সেখানে অভাব দেখা দেয়। তাহলে একেই বলে আমাদের রাজা। আমরা তো দেখি না আমাদের সেই গোপাল ভাঁড় বলো কিংবা অন্যান্য জায়গায় যে রাজাদেরকে দেখে থাকি, রাজারা বরাবরই এরকম মূর্খ টাইপেরই হয়, অবান্তর সব কথাবার্তা তারা বলে থাকে, তাই না? দেখো এখানেও রাজা কি বলছে, টিয়া পাখি কয়েকটা ফল খায় তাই বাজারে ফলের অভাব দেখা দেয়, এরা কোনো কাজেরই না। এরপর কি বলা হচ্ছে দেখো, হি কল দ্য মিনিস্টার, রাজা তখন কি করলেন, মন্ত্রীকে ডাকলেন। মন্ত্রী মানে যেরকম আমাদের গোপাল ভাঁড়ে ডাকা হয় আর কি, হ্যাঁ। অ্যান্ড কমান্ডেড, এবং আদেশ দিলেন, এডুকেটেড, এই টিয়া পাখিকে শিক্ষা দাও। কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। বেশ। দ্য কিংস নেফিউ ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি, রাজার ভাইপোকে দেয়া হলো দায়িত্ব অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করে তোলার জন্য। দেখো, জানি না রবি ঠাকুর হয়তো দূরদর্শী ছিলেন, ভাইপো সেদিনেও দায়িত্ব পেয়েছিল, আজকেও বোধহয় ভাইপোরাই দায়িত্ব পায়। যাই হোক, আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে যেতে চাই না, আমরা আমাদের গল্পে আসি, চলো। দ্য স্কলার্স হেল্ড লং ডিসকাশনস, দ্য সাবজেক্ট বিং হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফুলিশনেস অফ দিস ক্রিয়েচার। স্কলার্স, তাহলে দেখো একবারে পণ্ডিতদের দেখা হলো, তারা এসে কি করলো, হেল্ড লং ডিসকাশন, দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে একটা আলোচনা হলো, ডিসকাশন মানে আলোচনা। দ্য সাবজেক্ট বিং, এবং তাদের আলোচনার বিষয় কি ছিল, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফুলিশনেস অফ দিস ক্রিয়েচার। আচ্ছা, এই যে প্রাণীটার এই বোকামোর পেছনে আসল কারণটা কি? কিন্তু সত্যি করে ভেবে বলো তো, প্রাণীটা কি বোকা, নাকি তাকে নিয়ে অযথা আলোচনা করতে থাকা এই ব্যক্তিগুলো আদপে বোকা? এটাই তো রবি ঠাকুর স্যাটায়ার করছেন, এটাই তো রবি ঠাকুর বিদ্রুপ করছেন। এরপর কি বলছে দেখো, দ্য কনক্লুশন ওয়াজ, এবং সমাপ্তি কি হলো অর্থাৎ সিদ্ধান্ত কি হলো, মাচ লার্নিং কুড নট বি স্টোরড ইন দ্য টিনি নেস্ট দ্যাট দ্য বার্ড কুড মেক উইথ জাস্ট চিপস অ্যান্ড টুইক্স। তাহলে অবশেষে এই তথাকথিত পণ্ডিতরা বা জ্ঞানী ব্যক্তিরা কি সিদ্ধান্তে পৌঁছালো, যে এত পরিমাণ জ্ঞান ওই সামান্য বাসায় সঞ্চয় করা যাচ্ছে না, যেটা চিপস অ্যান্ড টুইক্স অর্থাৎ খড়কুটো দিয়ে তৈরি। তার মানে ব্যাপার কি হলো, যে ওই টিয়া পাখিটার বাসায় অত জ্ঞান ধরছে না, সুতরাং ওর বাসা পাল্টাতে হবে। সো ফার্স্ট অফ অল, সুতরাং প্রথমেই ইট ওয়াজ নেসেসারি, এটা প্রয়োজন হয়ে পড়ল, টু বিল্ড আ গুড কেজ ফর ইট, এর জন্য একটা ভালো খাঁচা তৈরি করা। অ্যান্ড দ্যাটস দ্য মকারি। ইয়েস, কি বলা হচ্ছে দেখো, কত সুন্দরভাবে রবি ঠাকুর কি বললেন। যদি ভারতীয় শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য করো, তৎকালীন দিনে ভারতীয় শিক্ষা ব্যবস্থা হতো কিন্তু টোল বলা হতো, তাই তো, যেগুলোকে টোল বলা হয়, যেখানে পণ্ডিতরা সংস্কৃত শিক্ষা দিতেন তাদের ছাত্রছাত্রীদেরকে। কিন্তু ব্রিটিশরা এসে কি বললো, না, এই টোলের শিক্ষা ব্যবস্থা হয় না। আমাদেরও মনে হবে এ তো ভালো জিনিস, তাহলে ব্রিটিশরা তো আমাদের উন্নতি করতে চাইছে, কিন্তু একটা জিনিস ভুলে যেও না, ব্রিটিশরা কেন ভারতীয়দের শিক্ষা দিতে চেয়েছিল বলো তো? ব্রিটিশরা ভারতীয়দের শিক্ষা দিতে চেয়েছিল এই কারণে নয় যে তাদেরকে সমৃদ্ধ করে তুলবে, তাদেরকে উচ্চ পদে পাঠাবে, না, বরং নিম্ন স্তরে কাজগুলোতে যাতে ভারতীয়দের কম মজুরিতে বেশি পরিশ্রম করে নেওয়া যায়, সেই স্বার্থে কিন্তু ভারতীয়দেরকে ইংরেজি শিক্ষা দেওয়ার একটা প্রচেষ্টা চলেছিল, বা পাশ্চাত্যের শিক্ষা দেওয়ার একটা প্রচেষ্টা চলেছিল। ইংরেজরা ভারতীয়দের ব্যবহার করতে চেয়েছিল। তাহলে এই টোলগুলো কি খড়কুটোর বাসা, সুতরাং এই টোলগুলোতে বেশি জ্ঞান পাওয়া যায় না, সুতরাং চাকচিক্যে ভরা একটা মডেল স্কুল তৈরি করো। ঠিক এই বিষয়টাই দেখো আধুনিক দিনে সরকারি স্কুলগুলো যেন পাখির বাসা, আর বেসরকারি দোতলা তিনতলা পাঁচতলা বিল্ডিংওয়ালা ঝাঁ চকচকে বিল্ডিংগুলো যেন আজকে শিক্ষার আঁতুর ঘর হয়ে উঠেছে। কিন্তু সত্যি কি তাই? ঝাঁ চকচকে হয়ে উঠলেই কি সেখানে প্রকৃত শিক্ষা থাকে? সরকারি প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের থাকে একটা মুক্ত স্বাধীনতা, কিন্তু ওই ঝাঁ চকচকে বিল্ডিংগুলোতে এসি থাকতে পারে, ঝাঁ চকচকে বেঞ্চ থাকতে পারে, আমাদের মডার্ন ক্লাস থাকতে পারে, মডার্ন ক্লাসরুম থাকতে পারে, বিভিন্ন টেকনোলজি থাকতে পারে, কিন্তু যেটা নেই সেটা হলো ভালোবাসার বন্ধন। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে দেখতে পাবে যে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক বন্ধনটা অনেকটা কম,
অনেক বেশি হিংসার একটা প্রকোপ, রেষারেষি, ইঁদুর দৌড়ের পরিমাণটা অত্যন্ত পরিমাণে বেশি। তাহলে ঝাঁ চকচকে খাঁচা তৈরি করা যায়, শিক্ষাকে ঝাঁ চকচকে করতে গেলে সেটা প্রধানের উপর নির্ভর করে। আমি আজকে একটা ডিজিটাল বোর্ড নিয়ে এসে শিক্ষা ব্যবস্থা চালু করে দিলাম, বোর্ডেতে যা লিখছি মানে দুর্দান্ত, দেখছো তোমরা, আরে বাবরে এত বিশাল কিছু লিখছে, যেটা আজকাল তোমরা চারদিকে তাকালেই দেখতে হবে। সমস্ত দিকে স্যাররা কিন্তু এই ধরনের একটা দুদিনের জন্য কোচিং খুলছেন, তারা একটা করে স্মার্ট বোর্ড কিনছেন, কিনে পড়াশোনা চালু করছেন। পড়ানোর কোয়ালিটি কতটা আছে সেটা তোমরা খুব ভালো করেই জানো। যে পারছে সেই কিন্তু শিক্ষা ব্যবস্থায় স্নেহ পড়ছে, ভবিষ্যৎ কিন্তু তোমাদেরও অন্ধকার হচ্ছে। শুধু ঝাঁ চকচকের পেছনে ছুটলে হবে না, দেখতে হবে কোয়ালিটি, নট দ্য কোয়ান্টিটি। কিন্তু এখানে তো রবি ঠাকুর স্যাটায়ার করছেন, তা রাজারা তো এসব বুঝবে না। রাজা বুঝবে, বা রাজার যে সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে আসা হয়েছে তারা কি বুঝবে, যেটা ঝাঁ চকচকে খাঁচা তৈরি করা হোক। ওই সামান্য খড়কুটোর বাসায় জ্ঞান বুঝি ধরে না। বেশ, এরপর কি বলছে দেখো। সো ফার্স্ট অফ অল, আচ্ছা এটা আমরা পড়লাম, এবার কি বলছে, দ্য স্কলার্স গট অ্যাম্পলি রিওয়ার্ডেড অ্যান্ড ওয়েন্ট হোম মেরিলি। এবার এই সিদ্ধান্তে পৌঁছানোর পর স্কলার্স, যারা তথাকথিত পণ্ডিত, তাদেরকে কি দেওয়া হলো, অ্যাম্পলি অর্থাৎ যথেষ্ট পরিমাণ তারা রিওয়ার্ড পেলো, অ্যান্ড ওয়েন্ট হোম মেরিলি, তার খুব আনন্দে বাড়ি চলে গেল। কি কি সুন্দর অপূর্ব মিল দেখো। এই যে তোমরা ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, যারা এক প্রকার বলতে পারো গিনিপিকের বাচ্চা, হ্যাঁ তোমরা তো সেই ব্যাপারটাই দেখো, কাদেরকে শিক্ষা ব্যবস্থা মাথায় বসিয়ে রেখেছে, যারা আজকে একটা সিলেবাস করছে কালকে আরেকটা করে দিচ্ছে। তো পরশু বলছে এরকম পরীক্ষা হবে, তারপর দিন বলছে না এটা আমরা অন্য বলেছিলাম, আজকে বলছে এই কোশ্চেন স্ট্রাকচার এটা হবে। পরীক্ষার আগের দিন এসে বলছে না না এটা আমাদের পছন্দ হচ্ছিল না, আবার চেঞ্জ করলাম। শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে, কারা শিক্ষা ব্যবস্থা মাথায় বসছে, মাস গেলে লাখ লাখ টাকা তারা পকেটে ভরে নিয়ে যাচ্ছে, তাদের পকেট ফুলে উঠছে, আর তোমাদের ভবিষ্যৎ অন্ধকার থেকে আরো অন্ধকারতম হচ্ছে। তাহলে সেদিনও ছিল এই একই ব্যবস্থা, আজও আছে দেখো সেই একই ব্যবস্থা। এবার কি বলছে দেখো, দ্য গোল্ডস্মিথ স্টার্টেড বিল্ডিং দ্য কেজ। স্বর্ণকার, গোল্ডস্মিথ মানে স্বর্ণকার, স্বর্ণকার কি করলেন, খাঁচা তৈরি করলেন। সোনার খাঁচা তৈরি হতে হবে তো, যদি ঝাঁ চকচকে না হয় বাবা, ওই বেসরকারি স্কুলের, প্রাইভেট স্কুলের বিল্ডিংগুলো তুমি যাবে, যাবে না তো। বেশ, দ্য কেজ টার্নড আউট টু বি সো এক্সিকুইট দ্যাট এভরি ওয়ান আন্ডার দ্য সান রাশ টু সি ইট। তাহলে খাঁচাটা এতটাই এক্সিকুইট অর্থাৎ অপূর্ব সুন্দর হলো যে সবাই রৌদ্রের আলোতে, অ্যাকচুয়ালি এখানে আন্ডার দ্য সান বলতে বাইরে বোঝাচ্ছে, হ্যাঁ, বাইরে দৌড়ে গেল এটাকে দেখার জন্য। তাহলে এখান থেকে দেখো আবার একটা মকারি কি, ওই যে বললাম ঝাঁ চকচকে পোনা, মানে আজকাল শিক্ষা ব্যবস্থার সঙ্গে শপিং মলের তো বিশেষ কোনো তফাৎ নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলো তো এক একটা শপিং মল। তুমি সেখানে যাবে, সেখানে খাতা, বই, পেন, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তাদের কাছ থেকেই তোমাকে মানে ক্রয় করতে হবে। কেন, ওটা শিক্ষা প্রতিষ্ঠান নাকি শপিং মল যে আমাকে সেখান থেকে সব কিছু ক্রয় করতে হবে? শুধুমাত্র প্রকৃত শিক্ষা বাদে সব কিছুই কিন্তু তারা বেছে। বাইরে থেকে যদি ঝাঁ চকচকে না হয়, সেখানে তো বড় লোকেরা যাবে না গো। তুমি আমি সবাই ভেবে নিই বেসরকারি প্রতিষ্ঠানটিতে অসাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করা হয়, কিন্তু আলটিমেটলি দিনের শেষে একটু দেখবে যত বড় বড় পোস্টের চাকরিগুলো করছে কিন্তু সব সরকারি স্কুল থেকে পাস করা ব্যক্তিবর্গরাই। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য প্যারাডক্স, প্যারাডক্স অফ রিয়েলিটি। এবার কি বলা হচ্ছে দেখো, সাম সেইড, কেউ কেউ বললো, এডুকেশন ইনডিড, সত্যি সত্যিকারের শিক্ষা, এই যে বাক্যটা এডুকেশন ইনডিড, এটার মধ্যে একটা অসাধারণ বিদ্রুপ রয়েছে। সত্যিই শিক্ষা, তাই না? মানে সবাই কি বলছে, এটাই তো শিক্ষা, এটাই তো আসল শিক্ষা, কিন্তু সত্যিই কি শিক্ষা? হ্যাঁ, এটার মধ্যে একটা রবি ঠাকুর বিদ্রুপ করে কি বললেন, হ্যাঁ সত্যিই কি শিক্ষা না শিক্ষা। যাই হোক, কিন্তু লোকেরা কি বলছে যে এটাই তো শিক্ষা, প্রকৃত শিক্ষা। আদার সাইড, কেউ কেউ বললো, এডুকেশন অর নো এডুকেশন, আরে শিক্ষা হোক বা নাই শিক্ষা হোক, অ্যাটলিস্ট দ্য বার্ড হ্যাজ গট দ্য কেজ, অন্তত পক্ষে পাখিটা তো খাঁচা পেয়েছে। এক্স্যাক্টলি এইটাই হচ্ছে গিয়ে আমাদের সমাজের মানে পিতামাতা বা গার্জিয়ানদের অবস্থা। হুম, আজকালকার যুগে মানুষ বিশ্বাস করে বেশি শো অফে। পাড়ার অমুক বৌদি বলল, জানিস আমার ছেলেটাকে অমুক বেসরকারি স্কুলে ভর্তি করলাম, এই মাস গেলে এত মাইনে। হুম, তখন খোঁচা দিয়ে বলল, দিদি আপনার মেয়েটাকে কোথায় ভর্তি করলেন, সরকারি স্কুলে পড়াচ্ছেন? এমা ছি ছি, সরকারি স্কুলে স্কুলে কি পড়াশোনা হয়? তাহলে মানুষ কিসে বিশ্বাস করে গো? বাইরে চাকুম চুকুম হতে হবে, ঝাঁ চকচকে হতে হবে, তবেই না সেটার প্রতি মানুষ বেশি করে অ্যাট্রাক্টেড হবে। মানুষ অ্যাট্রাকশনের পেছনে ছোটে, ঝাঁ চকচকের পেছনে ছোটে, মূল্যায়ন করতে কিন্তু মানুষ জানে না। মানুষ মূল্যায়ন বাইরে থেকে করে, অভ্যন্তর থেকে নয়।
আবারও বলছি, কোয়ান্টিটি দেখে আমরা বিচার করতে জানি, কোয়ালিটি দেখে নয়। তাহলে দেখো, এই যে সাধারণ লোকেরা, এগুলো তো তোমার আমার মতোই পিতামাতারা, প্যারেন্টসরা, যারা কি বললো, যারা দারুণ স্কুলে ভর্তি হয়েছে, নাম করা স্কুল। আচ্ছা, শুধুই নাম করা স্কুল কি শিক্ষা দিতে পারে? খোঁজ নিয়ে দেখবে, যদি নাম করা স্কুলগুলো এতই শিক্ষা দিতে পারলো, তাহলে কেন প্রাইভেট টিউটর দিয়ে পড়াতে হচ্ছে? কেন মাস গেলে 1 লাখ টাকা ফিজ নেওয়া স্কুলগুলোতে প্রাইভেট টিউটরের কাছে ছাত্রদেরকে পড়তে হচ্ছে? তারা তো সমস্ত কিছু ফিজ নিচ্ছে। তারা পোশাক পরিচ্ছদ, খাতা, বই, জামা কাপড়, ইভেন দ্য প্লেগ্রাউন্ড থেকে শুরু করে, সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছুর ফিস তারা নেয়। কিন্তু শুধু শিক্ষা বাদ দিয়ে বাদ বাকি আভিজাত্য সবই দেয়। বেসরকারি স্কুলগুলো ছাত্রছাত্রীদের কি শিখিয়ে যাচ্ছে জানো? শিখিয়ে যাচ্ছে লাক্সারি, আভিজাত্য। তাদেরকে ভুলিয়ে দিচ্ছে দারিদ্রতা, যে কারণে সোশ্যাল স্ট্যাটাস মেনটেন আজকের যুগে একটা বিশাল সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই বাচ্চারাই যখন বড় হবে, তারা একটা সামাজিক স্ট্যাটাস মেনটেনের চাহিদায় থাকবে। ক্ষমতা না থাকলেও সেই স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে তারা ডিপ্রেশনে ভুগবে। এইভাবেই কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার ঝাঁ চকচকেপনা কিন্তু আমাদেরকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এবার কি বলছে দেখো, হোয়াট আ লাকি বার্ড, কি ভাগ্যবান পাখি। দ্য গোল্ডস্মিথ গট আ ব্যাগ ফুল অফ রিয়ার্স। তাহলে স্বর্ণকার এক ব্যাগ ভর্তি পুরস্কার পেয়ে গেল। হি সেট আউট ফর হোম চিয়ারফুলি। সে বাড়ির দিকে আনন্দে চলে গেল। বেশ। দ্য পণ্ডিত কেম টু টিচ দ্য বার্ড। এবার পণ্ডিত এলো, হ্যাঁ, পাখিটাকে শিক্ষা দিতে। হি টুক আ পিঞ্চ অফ স্নাফ অ্যান্ড সেইট। সে কি করলো, আ পিঞ্চ অফ মানে এক চিমটে স্নাফ, নস্যি, নস্যি নিলে, অ্যান্ড সেইট, এবং বললো, আ ফিউ বুকস ওন্ট ডু। এই সামান্য কটা বই করতে পারবে না গো, অর্থাৎ আরও বই লাগবে। জোর করে জ্ঞান চাপিয়ে দাও, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ত্রুটি। এমন অনেক কিছু আছে যেগুলো শেখার কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের, কিন্তু তার সত্ত্বেও আমাদের শেখানো হবে। বেশ, তারপর কি বলছে দেখো, দ্য নেফিউ সামন দ্য স্ক্রাইবার্স। স্ক্রাইবার্স অর্থাৎ যারা স্ক্রিপচার লেখেন, ধর্মগ্রন্থ লেখেন। তাহলে ভাইপো কি করলো, ধর্মগ্রন্থের লেখকদেরকে ডাকলো। They copied from the books and copied from those copies and made an enormous mound of such things. What a satire! কি বিদ্রুপ! কি বলছেন? রবি ঠাকুর ওই সময় কয়েকজন লেখককেও কিন্তু এই জায়গায় বিদ্রুপ করছেন। কি বলছেন? এই যে জ্ঞান আমরা বইয়ে পড়ে আসছি, এই জ্ঞানটি প্রদাতা অর্থাৎ যিনি বইটি লিখেছেন তিনিও এক জায়গা থেকে কপি করেছেন। আবার দেখা যাচ্ছে যে বই থেকে তিনি কপি করেছেন সেই বইয়ের লেখক আবার আরও কোনো এক জায়গা থেকে কপি করেছে। সুতরাং কপির পর কপি পেস্ট হতে হতে আসছে, এবং সেই সমস্ত অবাঞ্ছিত জ্ঞান ছাত্রছাত্রীদের মাথায় বলপূর্বক পেস্ট করা হচ্ছে, যেটা নিতান্তই কোনো প্রয়োজনীয়তা ছিল না। মৌলিকতা কোথায় যাচ্ছে? আমরা মৌলিকতা হারাচ্ছি, শুধু মুখস্থ করতে শেখাচ্ছি এই শিক্ষা ব্যবস্থায়। আমরা ছাত্রছাত্রীদেরকে শেখাচ্ছি না কিভাবে সৃষ্টি করতে হয়, আমরা তাদেরকে শেখাচ্ছি কিভাবে আত্মস্থ করতে হয়, কিভাবে গিলে খেতে হয়, এবং পরীক্ষায় খাতায় গিয়ে বমি করার মতো তাকে উগড়ে দিতে হয়। লেখকরাও কপি পেস্ট করেছে, তোমরাও কপি পেস্ট করো, এবং এভাবেই চলুক শিক্ষা ব্যবস্থা। তাহলে কি হলো? তাহলে একের পর এক কপি থেকে কপি, তার থেকে কপি, এরকম করে একটা মাউন্ড অফ সাচ থিংস, এনর্মাস মাউন্ড অফ সাচ থিংস। এনর্মাস হচ্ছে বিশাল, মাউন্ড মানে হচ্ছে ঢিবি। একটা বিশাল এই সমস্ত জিনিস, অর্থাৎ ধর্ম সংক্রান্ত বিষয়, বই সংক্রান্ত তথ্যের বিশাল বড় একটা ঢিবি তৈরি হয়ে গেল। হু এভার স ইট, যেই এটা দেখলো, সেই তারা বললো, ব্রাভো, বাহ বাহ, লার্নিং ইজ গোয়িং টু ওভারফ্লো। জ্ঞান তো একবারে উপচে পড়ছে, তাই না? সত্যিই তো তাই। বেসরকারি স্কুলের ছেলেদের 10টা করে বই, ক্লাস 1-এ পড়ছে, সেই ছেলের এসএসটি বই, কোথায় এ বই, রিজনিং বই থেকে শুরু করে হেনা তেনা হাজার একটা বই। আরে বাবে, দেখেছিস ছেলে কত শিখছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো ওই ছেলেটা সত্যিই কি শিখছে, নাকি তাকে এক প্রকার গলা টিপে শেখানো হচ্ছে? এটা কিন্তু আমরা কেউ ভেবে দেখি না। আমি ভাবছি আমার বয়সে পিতামাতা, অর্থাৎ যারা পিতামাতা রয়েছেন, তারা তাদের বয়সে এসে ভাবছেন এইগুলো তো আমার ছেলেদেরকে শেখা দরকার, কিন্তু পিতামাতা কখনো ভেবে দেখেছেন যদি ছেলের জায়গায় তিনি নিজে থাকতেন, তার কন্ডিশনটা ঠিক কী হতো? একগাদা বই পড়ছে মানে ছেলে আমাদের বিশাল জ্ঞানী হয়ে যাচ্ছে, কিন্তু এই জ্ঞানের চক্করে ছেলে যে বাঁচতে ভুলে যাচ্ছে, সেটাকে আমরা ভেবে দেখেছি? আজকের জেনারেশন খোলা মাঠে খেলতে ভুলে গেছে, তারা শুধু বই চিনেছে, মানুষ চিনতে ভুলে গেছে। এবার কি বলা হচ্ছে দেখো, দ্য স্ক্রাইবস গড ক্রাফটফুলস অব রিয়ড। তাহলে এই যারা ধর্মগ্রন্থের লেখক, তারা একেবারে প্রচুর পুরস্কার পেলেন। অ্যাট ওয়ান্স দে রাস্ট হোম, এক নিমেষে তারা বাড়ি চলে গেলেন দৌড়ে। নান অফ দেয়ার ডিসেন্ডেন্টস ফেসড এনি প্রভার্টি
এভার সিন্স নান অফ দেয়ার ডিসেন্ডেন্টস মানে উত্তরাধিকার, তার উত্তরাধিকাররা এরপর কোনোদিন আর প্রভার্টি বা দারিদ্রতার শিকার হলেন না। তাহলে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের একটা ট্রাপ ফান্ড। দেখবে আজকাল একটা বেসরকারি প্রতিষ্ঠান চালিয়ে তার বংশ পরম্পরায় সবাই একটা সম্প্রদায় একটা শ্রেণী ক্রমাগত বড়লোক হয়ে যাচ্ছে, আর আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি, দিন দিন দরিদ্র হতে থাকছি। আমরা কিন্তু আমাদের সব কিছু হারিয়ে খুইয়ে ছেলেকে মানুষ করবো বলে ওই ভুয়ো শিক্ষা ব্যবস্থার পেছনে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। আলটিমেটলি দিনের শেষে ওইখান থেকে কিচ্ছু আসে না, নিট শূন্য শূন্য। ওই একই শিক্ষায় যদি তুমি নিজে যত্ন নিয়ে ছেলেকে শিক্ষা দিতে, ওর থেকেও হয়তো ভালো পরিমাণে শিক্ষিত হতো তোমার সন্তান, হোক না সে সরকারি প্রতিষ্ঠান। শিক্ষা আসলে বাড়ি থেকেই শুরু হয়। শুধুমাত্র সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে, পাঁচটা লোক দেখাতে গিয়ে, নিজের ক্ষমতার বাইরে গিয়ে আজকাল মানুষ কিন্তু এই কাজ করে। এবং এর ফলস্বরূপ কি হচ্ছে, একটা সম্প্রদায় তার উত্তরপুরুষ থেকে শুরু করে যারা আছে, উত্তরাধিকার যারা আছে, তাদের আর জীবনে কোনদিন অর্থের অভাব হচ্ছে না, তারা ফুলে ফেপে উঠছে, শোষণ রক্ত চোষার মতো খাচ্ছে। না হলে কোনদিন একটা শিশুকে 1 মাসের জন্য তার মাসিক মাইনে কোনোদিন 1,50,000 এরকম হতে পারে? একটা 3 বছরের 5 বছরের বাচ্চা, তার জন্য যদি মাসিক বেতন 50,000 হয়, কি পড়াচ্ছে তারা? তারা কি সোনার বই পড়াচ্ছে? সোনা দিয়ে বাঁধানো বই পড়াচ্ছে? পড়াচ্ছে তো না। এবার কি বলা হচ্ছে দেখো, দ্য নেফিউ ওয়াজ অলওয়েজ বিজি। ভাইপো কিন্তু এখন খুবই ব্যস্ত। দেখো ব্যস্ত হোক বা না হোক, ব্যস্ত থেকে দেখাতেই হবে। ডুইং এন্ডলেস নাম্বার অফ থিংস রিগার্ডিং দ্য সার্ভাইভেন্স অফ দ্য প্রিসিয়াস কেজ। হ্যাঁ, মানে এখন সে এন্ডলেস নাম্বার অফ থিংস অর্থাৎ অগুন্তি সব কাজকর্ম করছে রিগার্ডিং দ্য সার্ভাইভেন্স অফ দ্য প্রিসিয়াস কেজ। লক্ষ্য করো, আবার লক্ষ্য করো, এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নজর কোথায় থাকে জানো তো? তার শিক্ষার্থীদের উপর নয়। শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়ন শুধুমাত্র সে ওই খাতায় কলমে করে। আসল লক্ষ্য থাকে তার খাঁচাটা অর্থাৎ ওই প্রতিষ্ঠানটার উন্নতি করা। এখানেও তাই হচ্ছে, খাঁচাটা শোনার, তার নজর রাখতে হবে, নজরদারি করতে হবে, সার্ভাইভেলেন্স, তাই না? তো তার নজরদারি করার জন্য ভাই বোন খুব ব্যস্ত হয়ে বলো, পাখিটার কি হলো না হলো তাতে কিচ্ছু যায় আসে না। এবার কি বলা হচ্ছে দেখো, রিপেয়ার্স ওয়ার কোয়াইট ফ্রিকোয়েন্ট, মানে প্রায়শই কিন্তু রিপেয়ার করা হতো, সোনার খাঁচা বলে কথা। চাকুন চুকুন তো চাই। বেসরকারি প্রতিষ্ঠানে দেয়ালে ফাটল ধরলে সেটা কিন্তু দেখানো যাবে না, সঙ্গে সঙ্গে তাকে মেরামত করে রং করতে হবে। একটা সরকারি প্রতিষ্ঠান, সে ভেঙে পড়ছে, বছরের পর বছর তার কোনো মেরামতি নেই, ছাদ ভেঙে পড়ে যাচ্ছে ছাত্রের মাথায়, অথচ কোনো হেঁ তো নাই, কে তো নাই। এবার কি বলা হচ্ছে দেখো, রিপেয়ার্স ওয়ার কোয়াইট ফ্রিকোয়েন্ট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা ছাড়াও দ্যার ওয়াজ দ্য ওয়াশিং অ্যান্ড দ্য ক্লিনিং অ্যান্ড দ্য পলিশিং অফ দ্য কেজ। প্রায়শই কিন্তু খাঁচাটায় কী করতে হতো গো, ওয়াশ করতে হতো, ক্লিন করতে হতো, এবং পলিশ তো করতেই হবে, সোনার খাঁচা বলে কথা। এভরি ওয়ান অ্যাডমিটেড, সবাই তো স্বীকার করতো, সিওর সাইন অফ ইমপ্রুভমেন্ট, দারুণ ইমপ্রুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, এটাই এটাই দেখো, সবাই কিন্তু বাইরে থেকে বলে না, বেসরকারি প্রতিষ্ঠান করে পড়া ছাত্র, আরে বাবরে ছেলে দেখেছিস হাব ভাব চাল চলন দেখেছিস, ছেলের হাব ভাব চাল চলন আচার আচরণ ব্যবহারটাই পাল্টায়, কিন্তু ছেলে প্রকৃত কত শিক্ষা পায় আমরা কেউ জানি না। ওই প্রতিষ্ঠানটার উন্নতি হয়, ঝাঁ চকচকে হয়, 10টা লাইট লাগে, বছর শেষে একদম জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হয়, যেটা সরকারি স্কুলে হয় না। ঠিক আছে, তাহলে এইগুলো দেখে আমরা ভাবি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু আদপে টিয়া পাখিটার কত উন্নতি হয়েছে সেটা কি এই লোকগুলো একবার ভেবে দেখেছে? দেখেনি। মেনি পিপল আর এমপ্লয়েড অ্যান্ড টু সুপারভাইজ দেম, অনেক লোক নিয়োগ করা হলো তাদেরকে সুপারভাইজ করার জন্য, মানে অনেক লোক নিয়োগ করা দেখাশোনা করার জন্য, তাদেরকে সুপারভাইজ করার জন্য আরও কিছু লোক নিয়োগ করা হলো। মেনি মোর পিপল আর এমপ্লয়েড, তাই তো, অর্থাৎ কিছু কর্মচারী নিয়োগ করা হয়েছে, সেই কর্মচারীরা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা তদারকি করার জন্য আবার আরও কিছু লোক এমপ্লয় করা হলো। ইচ অফ দেম গট আ হ্যান্ডফুল অফ কয়েন্স, তাদের প্রত্যেকেই হাত ভর্তি মুদ্রা পেল, এভরি মান্থ, প্রত্যেক মাসে। অ্যান্ড ফিল্ড দেয়ার চেস্ট উইথ দেম, এবং তাদের চেস্ট অর্থাৎ সিন্ধুক একেবারে পরিপূর্ণ হয়ে উঠল। ওই যে বললাম, শোষণ করে যাচ্ছে আমাদের, আর ভরে উঠছে ওরা। দে, দেয়ার ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড কাজিনস বিগ্যান টু লিভ ইন গ্রেট লাক্সারি অ্যান্ড হ্যাপিনেস। এটা কিন্তু দারুণভাবে একটা মকারি করেছেন রবি ঠাকুর। দেখবে এই সমাজে একবার যে মানুষ বড়লোক হয়ে উঠতে পারে, প্রভাবশালী হয়ে উঠতে পারে, প্রতিপত্তি হয়ে উঠতে পারে, তার পরের প্রজন্মদেরকে কোনোদিন ভাবতে হয় না। হুম,
যে বাড়িতে একটা চাকরি হয়েছে একের পর এক সেই বাড়িতে সরকারি চাকরি হয়ে যাচ্ছে, অথচ একটা বেকার যোগ্য ছেলের, যার সরকারি চাকরিটা হয়তো খুবই প্রয়োজন ছিল, সে পেল না, অযোগ্যরা পেল কিনা, শুধুমাত্র তার কানেকশন আছে, শুধুমাত্র তার দাদা অমুক পার্টির নেতা বলে তমুক পার্টির সাথে তার যোগাযোগ আছে। এভাবেই তো চলছে গোটা ভারতবর্ষের রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু। বেশ, এবার কি বলা হচ্ছে দেখো, দ্য ওয়ার্ল্ড ল্যাক্স মেনি থিংস, বেশ, অনলি ফল্ট ফাইন্ডার্স আর দেয়ার ইন প্লেন্টি। দ্য ওয়ার্ল্ড ল্যাক্স মেনি থিংস, এই দুনিয়াতে অনেক কিছুর অভাব রয়েছে। অনলি ফল্ট ফাইটার্স আর দেয়ার ইন প্লেন্টি, কিন্তু এখানে ত্রুটি ধরার লোক অনেক আছে। দে সেইট, তারা বলতো, তারা বলতে কারা, এই ফল্ট ফাইন্ডার্স, ত্রুটি ধরার ব্যক্তিরা। এখানে রবি ঠাকুর কিন্তু এই ফল্ট ফাইন্ডার্স বলতে নিজেকে বুঝিয়েছেন, এবং তার মতাদর্শে বিশ্বাসী, অর্থাৎ যারা এই পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সেই সময় ক্রিটিসাইজ করেছিল, হ্যাঁ, মানে তৎকালীন দিনে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হতো না, ইংরেজি ভাষা সেখানে অধিক গুরুত্ব দেওয়া হতো, ওই ইংরেজ প্রশাসন তাদের কাজগুলো করাবেন বলে। এবং এই বিরোধিতা করেছিলেন রবি ঠাকুর এবং আরও কিছু সমাজের গুণীমানী ব্যক্তিরা, যারা এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি ধারণ করেছিলেন। তো রবি ঠাকুর এবার নিজেদের কথায় আসছেন, তিনি বলছেন যে এই রাজা এবং তার এই যে পরিষদরা রয়েছে, তারা মনে করে যে এই দুনিয়াতে কোনো কিছু অভাব, মানে অনেক কিছু অভাব আছে, কিন্তু ওই মানুষের ত্রুটি ধরার লোকের অভাব নেই। তো তারা বলে এই যারা ত্রুটিরা, অর্থাৎ রবি ঠাকুর, মানুষের মানে রবি ঠাকুরের মতো লোকেরা কি বলছে, দেয়ার আর ইমপ্রুভমেন্টস অফ দ্য কেজ অল রাইট, বাট নো বডি কেয়ার্স ফর দ্য বার্ড। এই ফল্ট ফাইন্ডারটাই কিন্তু আসল প্রশ্নটা তুলে ধরছে। তারা কি বলছে যে দেয়ার আর ইমপ্রুভমেন্টস অফ দ্য কেজ অল রাইট, হ্যাঁ ঠিক আছে, খাঁচার উন্নতি হয়েছে, ঠিক আছে, এটা ঠিক আছে, বাট নো বডি কেয়ার্স ফর দ্য বার্ড, কিন্তু কেউ তো পাখিটাকে নিয়ে ভাবে না। সবাই শুধু বিল্ডিং নিয়ে ঝাঁ চকচকে করছে, সুন্দর সুন্দর শিক্ষা ব্যবস্থায় সুন্দর সুন্দর আলোড়ন বাড়াচ্ছে, সুন্দর সুন্দর সব অ্যাট্রাকশন, একবারে সমস্ত কিছু কমন ইত্যাদি ইত্যাদি বলে সব বিভিন্ন রকম ট্যাগলাইন দিয়ে ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করে তাদের দুনিয়াতে টেনে আনছে। অমুক স্যার করাচ্ছে, তমুক স্যার করাচ্ছে, আজ এই রিলস, কাল তমুক রিলস, হাজার রকমভাবে নিজেদেরকে পপুলারিটির এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছে যে আমাদের এই ইনস্টিটিউশনটাকে বিখ্যাত করার চক্করে একটা ছাত্র বা একটা ছাত্রীর উপর কি পরিমাণ প্রেসার আমরা ক্রিয়েট করছি? তাদেরকে আমরা কি বুঝতে শেখাচ্ছি যে তোমরা সব ভুলে যাও, এই দুনিয়ায় কেউ তোমাদের নয়, যা করবে তোমাকেই করতে হবে, দ্যাটস অল রাইট। বাট একটা জিনিস তো প্রত্যেককেই শেখানো উচিত, যে কেউ তোমার পাশে দাঁড়াবে না, এ কথা যেমন সত্য, তেমনি এই কথাটাও সত্য, তোমাকে সবার পাশে দাঁড়াতে হবে। তাহলে দিনের শেষে শুধুমাত্র একটা চাকরির খোঁজে মানুষ হতে ভুলে যাচ্ছে আজকের জেনারেশন। কয়েকটা অর্থ রোজগারের তাগিদে আজকের জেনারেশন ভালোবাসতে ভুলে যাচ্ছে। শুধুই কি অর্থটাই জীবনের সব? কিন্তু এই ইনস্টিটিউশন সম্প্রদায়গুলো ছাত্রছাত্রীদেরকে এতটাই কিন্তু মানে প্রাণহীন করে তুলছে। হ্যাঁ, আমি নিজেও ইনস্টিটিউশনের অধিকর্তা, কিন্তু তার মানে এটা নয় যে আমি কখনই তোমাদেরকে এই কথাটা বলতে পারবো। আমি জীবনের আনন্দগুলোতে উপর গুরুত্ব দিই, সেই আনন্দগুলো তোমরা করো। শুধুমাত্র অর্থের পেছনে ছুটে লাভ নেই, পড়াশোনা তো জীবনে একটা অপরিহার্য অঙ্গ, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তোমরা যে পাখি যারা ওষ্ঠাগত হয়ে উঠছো, তাদের কথাও তো আমাদেরকে ভাবতে হবে। এবার কি বলা হচ্ছে দেখো, দ্য ওয়ার্ডস রিচ দ্য কিংস ইয়ার, এই কথাটা গিয়ে পৌঁছালো রাজার কানে। হি কল্ড দ্য নেফিউ অ্যান্ড সেইড, সে তখন ভাইপকে ডাকলো এবং বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার ডিয়ার নেফিউ? ওহে আমার প্রিয় ভাইপো, এ আমি কি শুনছি? কারা যেন বলছিল পাখিটার কথা ভাবার বিষয়ে, এটা আমি কি শুনছি? হ্যাঁ, বেশ। দ্য নেফিউ সেইড, ভাইপো তখন বলল, ইউর ম্যাজেস্টি, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ দেন কল দ্য গোল্ড স্মিথ। ইউর ম্যাজেস্টি সম্মান জানিয়ে বলা হতো, বলছে আপনি যদি সত্যটা জানতে চান তাহলে ডাকুন না স্বর্ণকারকে, সেন্ড ফর দ্য পণ্ডিতস অ্যান্ড দ্য স্ক্রাইবস, পণ্ডিতদেরকে ডাকুন, লেখককে ডাকুন, সামন দ্য রিপেয়ারম্যান, যারা এই খাঁচাটা সারাতে আসে তাদেরকে ডাকুন, অ্যান্ড দেয়ার সুপারভাইজার, এবং ওই খাঁচা রিপেয়ার করা মিস্ত্রিদের যারা সুপারভাইজ করে তাদেরকেও ডাকুন, আপনি তাহলে সত্য জানতে পারবেন। দ্য ফল্ট ফাইন্ডার্স ক্যান নট মেক বোথ এন্ডস মিট অ্যান্ড টক ননসেন্স। এবার তখন ভাইপো কি বলছে, এই যারা ত্রুটি খোঁজে না লোকের সমস্ত বিষয়ে, এরা না ওই ক্যান নট মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এই যে ক্যান নট মেক বোথ এন্ডস মিট মানে এদের বলতে পারো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, অ্যান্ড টক ননসেন্স, তাই তারা এরা বাজে বকে। আপনি এদের কথা বিশ্বাস করছেন? আর এদের কাজ তো ত্রুটি ধরা, এরা তো মানুষের ভালো দেখতে পারে না, তাই না? এই যে আমরা তো উন্নতি করছি, ঝাঁ চকচকে ব্যবস্থা করছি, খাঁচার উন্নতি করছি,
এসব তারা সইতে পারে না, তাই তারা এসব বাজে কথা বলে। দ্য সিচুয়েশন বিকাম ক্রিস্টাল ক্লিয়ার টু দ্য কিং। তাহলে সমস্ত বিষয়টা বা অবস্থাটা এখন রাজার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। অ্যান্ড আ গোল্ড নেকলেস অ্যাডর্নড টু নেফিউজ নেক, এবং ভাইপোর গলায় একটা সোনার গয়না ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে বুঝতে পারছো, বরাবর তোষামতকারীরা এইভাবেই কিন্তু রাজার তোষামত করে আসছে, সেদিনের রাজা হোক কিংবা আজকের সরকার। যারা সরকারের মাথায় থাকা ব্যক্তির তোষামত করবে তাদের গলাতেই জুটবে মুক্তোর মালা, সোনার মালা। আর আমরা সাধারণ মানুষেরা সেদিনও হয়েছি লাঞ্ছিত, আজও হব লাঞ্ছিত এবং বঞ্চিত। বেশ, এর পরের অংশটা, এর পরের পার্টটাতে আমরা কন্টিনিউ করছি।